This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. बांग्लादेश के तो नहीं हो? नहीं सर, यहाँ बहुत नहीं, झूठ बोल। मशीन लगाओ इनकी पीठ पे। हाँ तो उधर उधर को दिखाओ उधर। मशीन लगाओ इनकी पीठ पे। बोलो कहाँ के? बांग्लादेश कहाँ से? मशीन तो बांग्लादेश बता रही है। बिहार, यूपी, हाट, अररिया जिला। এক একটা ছবি এক একটা বিশেষ মানে নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়, কিন্তু এটা দেখে কেউ যদি ভাবেন যে পুলিশের মধ্যে তো দাপট থাকবেই, তাহলে দাপটের আপনি কি দেখেছেন? দাপট বলে দাপট, এই যে আমেরিকা, কি দাপট শালী একটা দেশ ভাবুন তো। এখন দেখে আপনাকে বলতেই হবে যে দাদাগিরি হলে এরকমই হওয়া উচিত। আমেরিকা ভেনিজুয়েলার মধ্যে দেখুন, কাল থেকে খবর পাচ্ছিলাম, ঢুকছে, আক্রমণ করছে, ইচ্ছে মতো বোমা ফেলছে, সেনা ক্যান্টনমেন্ট থেকে মন্ত্রীর বাড়ি, যেখানে খুশি যেখানে যখন যেমন হামলা করে ফেলছে। এই এয়ারবেস ধ্বংস করে দিল, এই এয়ারপোর্ট ধ্বংস করে দিল। বাকি ছিল তারপরেও সেটা আজকে করে ফেললো। ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নিয়ে গেল। কেন? কারণ আমেরিকার যুক্তি হচ্ছে ভেনেজুয়েলা একটা অ্যান্টি সোশ্যাল দেশ, সমাজবিরোধী রাষ্ট্র, যারা গোটা বিশ্বে মাদক সরবরাহ করছে, কিছুতেই নাকি তাদের বাগে আনা যাচ্ছে না। বারবার বলা হচ্ছে, কিন্তু তাও নাকি ড্রাগের ব্যবসা বন্ধ করছে না। সুতরাং খানিকটা বাধ্য হয়েই ওই জনহিতের জন্যেই নাকি আমেরিকা ভেনেজুয়েলা এইভাবে হামলা করলো আর তাদের প্রেসিডেন্টকে নিজেদের দেশে তুলে নিয়ে আসলো। এটা মানুষের ভালোর জন্য কাজ তো। ডোনাল্ড ট্রাম্প ওই জন্য একদম সোশ্যাল মিডিয়ায় কলার টলার তুলে এটাই লিখে দিয়েছেন, এবং দেখে যা মনে হচ্ছে তার লেখা টেকা আমেরিকার ভঙ্গিটা একটাই, যা করেছি বেশ করেছি। আসলে আমেরিকা যে কোনো দেশকেই তাদের তাঁবের বাইরে দেখতে চায় না, শান্তি রক্ষার নামে আমেরিকা যে সারা বিশ্বে অশান্তি ছড়াতে চায়, সেটা খুব সুন্দর করে ভুলিয়ে দিতে চাইছেন ট্রাম্প। ওই যা করছেন সব জনস্বার্থে, এতটাই দাপট। এবার দেখুন, এই সমস্ত দেখে শুনে কেউ ভাবতেই পারেন যে দাদা হতো অ্যাসা, যখন যা মনে হচ্ছে, যখন যেটা করতে ইচ্ছে করছে করে ফেলছে। আর যদি এইভাবেই করতে হয় দাদাগিরিটা, তাহলে ওই আমেরিকার মতো করেই করাই ভালো। যারা এই সমস্ত ভাবছিলেন সারাদিন ধরে, এবং হয়তো কিছুটা হীনমন্যতাতেও ভুগছিলেন যে সত্যি দাদাগিরি তো এইরকম করতে পারে আমেরিকা, আমাদের দেশে কি কেউ পারে? যতই ওই পুলিশের দাপটের কথা ভাবি, কিন্তু বিশ্বাস করুন, এই পুলিশরা আমাদের হীনমন্যতাটাই আসলে ভুলিয়ে দিয়েছে। ওই বললাম না, ছবি দেখে সবসময় কিছু বোঝা যায় না। ওই শান্তশিষ্ট ভঙ্গিতে পুলিশরা দাঁড়িয়ে আছে দেখে আপনারা ভাবছেন যে ও পুলিশ তো এমন কিছু করেনি, ওরকমই তো জিজ্ঞাসাবাদ করে। উত্তরপ্রদেশের যে ভিডিওটা দেখলেন, সেটা আসলে সবটা বলছে না। যেটা করছে পুলিশরা, সেটা প্রমাণ করে যে আমাদের দেশেও চক্ষু লজ্জার মাথা খেয়ে দাদাগিরি করার লোকের কোনো অভাব নেই। কি করছে এই পুলিশরা? শান্তশিষ্টভাবেই, স্রেফ সন্দেহের বশে পূর্ব ভারতের এক বাসিন্দাকে বাংলাদেশি বলে একদম সেটা গায়ে স্ট্যাম্প মেরে দিচ্ছে, এবং তার জন্য ওই ভূত ধরার যন্ত্রের মতো অনুপ্রবেশকারী ধরার যন্ত্র বানিয়ে ফেলার দাবি করে ফেলছে উত্তরপ্রদেশের এই পুলিশ অফিসার। বিরাট হিম্মত, এবং সেটা করতে গিয়ে আবেগকে, মানে একটা আবেগ তো এর পেছনে কাজ করে। কেন এইভাবে সব জায়গায় বাংলাদেশি খুঁজে বেড়াবে? তার পেছনে একটা আবেগ আছে, কিন্তু সেই আবেগটাকে প্রাধান্য দিতে গিয়ে, প্রশ্রয় দিতে গিয়ে যুক্তিকে তো অগ্রাহ্য করা হচ্ছে। দেখুন, এদেশে বাংলাদেশিরা অনুপ্রবেশ করে, বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে গা ঢাকা দিয়ে থাকে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। একের পর এক ধরা পড়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ধরা পড়েছে। কিন্তু এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে এই মুহূর্তে বাংলাদেশ
মৌলবাদীদের খপ্পরে এবং তারা চরম ভারত বিদ্বেষী। শুধু ভারত বিদ্বেষ নয়, মৌলবাদীরা যে বাংলাদেশে চরম হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছে তাতেও তো কোনো সন্দেহ নেই। এবং সেই কারণে সেই হিন্দু বিদ্বেষের কারণে ধর্মান্ধদের হাতে দীপু দাসের পর আরও একজন হিন্দু খুন হয়েছেন, খুন হয়েই চলেছেন সাম্প্রতিককালে। গত কয়েকদিনের মধ্যে সব মিলিয়ে তো 4 জনের নাম দেখলাম। তার নবতম সংযোজন হচ্ছেন খোকন দাস। খোকন দাস তার একটা ওষুধের দোকান ছিল। দুদিন আগে এই দীপুর মতোই তাকে পিটিয়ে ছুরি দিয়ে মানে কি বলবো স্ট্যাপ করে তারপর ওই দীপুর মতোই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। হয়তো ওই রকমভাবেই জ্যান্ত পুড়িয়ে মারতে চেষ্টা করেছিল। তিনি তখন মারা যাননি, কিন্তু আজকে তার মৃত্যু হয়েছে। ফলে আমাদের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে যে একটা চরম আবেগ তৈরি হচ্ছে, এতে যে কোনো রকম সন্দেহ নেই এবং এই আবেগটা যে তৈরি হওয়াটাই স্বাভাবিক, এটা নিয়েও কোনো সংশয় নেই। কিন্তু মুশকিল হচ্ছে সেই অন্ধ আবেগ হয়ে গিয়ে যদি সেটা যুক্তিকে অগ্রাহ্য করে ফেলে তাহলেই তো খুব মুশকিল। যদি একবার যদি সেই অন্ধ আবেগ যুক্তিকে ঢেকে ফেলে তাহলে সন্দেহ হলেই এরমভাবে কাউকে বাংলাদেশি বলে উত্তরপ্রদেশ পুলিশের মতো মানসিক চাপ তৈরি করা যেতে পারে। ওই যন্ত্র দিয়ে নাগরিকত্ব যাচাইয়ের মতো অবান্তর বিষয়গুলোকে তৈরি করতে ফেলে এবং এগুলো সবকটারই পেছনে তো ওই একই চিন্তাভাবনাটা কাজ করছে, সেটা হচ্ছে আবেগ। মোবাইলটা ঠেকিয়ে আপনি বুঝে যাবেন আপনি বাংলাদেশি না আপনি ভারতীয় না আপনি চাইনিজ না আপনি অস্ট্রেলিয়ান না জাপানিজ না আমেরিকান না ইংল্যান্ড। আমার তো মনে হয় উত্তরপ্রদেশের পুলিশ এই যে আবিষ্কার করেছে এটা অবিলম্বে ওদের নোবেল কমিটিকে জানানো উচিত। নোবেল কমিটিকে জানালে যে এরকম যন্ত্র আবিষ্কার করা গেছে, যোগী আদিত্যনাথকে তো বিজ্ঞানে নোবেল দেওয়া উচিত। আর নইলে যে প্রফেসর শঙ্কু আমরা ইয়েতে পড়তাম, সত্যজিৎ রায়ের লেখায় পড়তাম, এখন প্রফেসর আদিত্যনাথ মানে অজয় সিং পৃথিবীতে যা কেউ আবিষ্কার করতে পারেনি মোবাইল বডিতে ছুঁয়ে বলে দিতে পারবেন যে আপনি বাংলাদেশি না আপনি ভারতীয়। আসলে বাঙালিকে অপমান করা, বাংলাকে অসম্মান করা। দেখে সব কিছু মনে হচ্ছে না আমরা নিজেরা কিরম যেন স্থান কাল পাত্র সব জ্ঞানগুলোকে ওলটপালট করে ফেলেছি। আমরা কোথায় আছি সেটা ভুলে যাচ্ছি। অন্য দেশের সমালোচনা করতে গিয়ে আমরা হয়তো নিজেরাই সেই দেশগুলোর মতো হয়ে যাচ্ছি। হঠাৎ করে নিজেদের কীরকম ওই সুকুমার রায়ের আবল তাবলে চণ্ডীদাসের খুঁড়োর মতো মনে হচ্ছে না? মনে আছে তো চণ্ডীদাসের খুঁড়োকে? আজও একটা কল বানিয়েছিলেন সেই চণ্ডীদাসের খুঁড়ো, যে কলটার থেকে মুখের সামনে ঝুলতো মন্ডা, মিঠাই, লুচি, কাটলেট। আর কারোর পিঠে সেই কলটা একবার বেঁধে দিলেই হলো। মুখের সামনে ওই যে সুখাদ্যগুলো ঝুলছে সেগুলো লোভে সেটাকে ধরার জন্য হাত বাঁধাতো, ধরে খেয়ে নিতে পারছে না, সুতরাং হনহন করে হেঁটে যেতে হতো যে একটা না একটা সময় সেই খাদ্যের নাগাল পাবে। আমাদের রাজনীতিকে দেখুন, আমরা শুধু তাদের মুখের সামনে পুলিশের এই উত্তরপ্রদেশ পুলিশের এই ভিডিওটা ঝুলিয়ে দিয়েছিলাম, অমনি তারা উত্তরপ্রদেশ থেকে গোটা বিষয়টায় বাংলায় এনে ফেললেন। ওই উত্তরপ্রদেশে যেরকম বিহারের বাসিন্দাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে, তেমনি বাংলার পরিযায়ী শ্রমিকদের এই একই যুক্তিহীন আবেগ থেকে বাংলাদেশি বলে বিচার করা হচ্ছে। এই অভিযোগটা তো তৃণমূল তুলেছে এবং এটাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই। এদেশে বাংলাদেশের অনুপ্রবেশটা যেরকম একটা সত্যি ঘটনা, তেমনি বাংলাদেশি সন্দেহে এই বাংলার শ্রমিকদের অন্য রাজ্যে অত্যাচারের অভিযোগটাও তো 100% বিশুদ্ধ। আজকেই দুটো আলাদা আলাদা রাজ্য থেকে খবর এসছে জানেন তো। তামিলনাড়ুতে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে এবং শুধু আটক করা হয়নি, ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হয়েছে। আর ঝাড়খণ্ডে মুর্শিদাবাদেরই 6 জন শ্রমিককে মারধর করা হয়েছে এবং দুটো ঘটনাই ঘটেছে বাংলাদেশি সন্দেহে। এবার দেখুন, রাজনীতির চশমাটা পড়ে ফেলুন এবং সেই অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করুন, কারণ একটু পরে এটা নিয়ে যাবতীয় কথাবার্তা, আলোচনা, সমালোচনা সবই তো ওই রাজনীতির অ্যাঙ্গেল থেকেই শুরু হয়ে যাবে। তা আমরাও শুরুটাকে সেইভাবেই করে ফেলি। দেখুন, এই তামিলনাড়ু আর ঝাড়খণ্ড দুটো রাজ্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গীরা চালাচ্ছেন। ইন্ডি জোটে তৃণমূলের শরিক।
সতীর্থ। ডিএমকে চালাচ্ছে তামিলনাড়ু, আর ঝাড়খণ্ডে এখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার। তার মানে বাঙালিকে বাংলাদেশি বলে সন্দেহ করা এবং হেনস্থা করা, এর পেছনে এখন আর বিজেপির ওই সংকীর্ণ মানসিকতা বা ভোট ব্যাংক রাজনীতি, মানে যে অভিযোগগুলো তৃণমূল করে আর কি নর্মালি, এটার ক্ষেত্রে হয়তো সেভাবেই করতো, কিন্তু সেটা করার তো সুযোগ নেই। যে রাজ্যে বিজেপি নেই সেই রাজ্য ভারতীয় নাগরিককে স্রেফ বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে অথবা মারধর করা হচ্ছে। তার মানে তৃণমূল আর বিজেপির এই যে এখানকার আকচি লড়াই, সোজা কথায় চাপানুতরের রাজনীতি, সেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ একটা অন্ধ আবেগ, যে আবেগ দেশের অন্য রাজ্যের মানুষের একটা বড় অংশকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে, যে আবেগ পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি বলে সন্দেহ করতে বাধ্য করছে, কোনো রকম যুক্তি কাজ করছে না। আর ভারতে তো শুধু পশ্চিমবঙ্গ নয়, অসম, ত্রিপুরাতেও তো অনেক বঙ্গভাষী মানুষ আছেন, বাংলা ভাষায় কথা বলা মানুষ আছেন, এবং মুশকিল হচ্ছে এরা প্রত্যেকে যে এদেশের বাসিন্দা, এদেশের নাগরিক, এই অন্ধ আবেগ তো সেটাই ভুলিয়ে দিচ্ছে। এটাই সব থেকে সর্বনাশা বিষয়। আমার ছেলেকে জামিনও দিচ্ছে না, ছেড়ছেও না, আর রোজ উকিলে ধরেন এই করছে, টাকা চাইছে, পয়সা চাইছে, আজ যাবেন হবে, কাল যাবেন নিচ্ছি। মমতার হেল্পলাইনে ফোন করলো, এমএলএকে আপনার কাগজপাতি ডকুমেন্টস দিনু, থানা গেলছি, কোনো জায়গা থইনি, কোনো জায়গায় এইসব বলা, যেগুলো যেখানে লোক বলে আছে সেখানে গেলছি, সেখানে ধরেন এই পাগলার মতো হয়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু তো মুর্শিদাবাদ নয়, ওখানকার মানুষজন তো এরকমভাবে আক্রান্ত হচ্ছেন না। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সব জায়গাতে একই হাল। এই সমস্ত জেলার থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা মধ্যপ্রদেশে কার্যত গৃহবন্দী হয়ে আছেন বলে শোনা যাচ্ছে। কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বাংলাদেশে হিন্দু নিধনের এই খবরগুলো আসার পর থেকেই নতুন করে সংখ্যালঘু বাংলাভাষী বলে ওই পরিযায়ী শ্রমিকদের মধ্যপ্রদেশে হুমকি দেওয়া হচ্ছিল, এমনকি পুলিশ দিয়ে তাদের তুলিয়েও নিয়ে যাওয়া হয়। এবার দেখো, দেশের জন্য আবেগ থাকবেই, সেটাই স্বাভাবিক এবং সেটাই প্রত্যাশিত, কিন্তু সেই আবেগ যদি বেশি হয়ে গিয়ে ভাসিয়ে নিয়ে চলে যায় তাহলে যে কি হয় সেটা দেশের মানুষেরও মাথায় থাকা উচিত। আবেগে ভেসে গেলে কি হয়, নিজেদের বোধ, বুদ্ধি, যুক্তি সব কিছু যদি ওই আবেগে ভেসে যায় তাহলে কি হয় সেটা উত্তর পূর্বের সেই 7 রাজ্যের মানুষ খুব ভালো করে জানেন। যে 7 রাজ্যকে ভারত থেকে ক্রমাগত আলাদা করে দেওয়ার পাগলামিটা মাঝে মধ্যেই বাংলাদেশের মাথাচাড়া দেয়। এটা শুনলে আপনারা সবাই আবার হাসবেন, আবার সেই ওই বিভিন্ন যে ক্লিপগুলো ঘুরে বেড়াচ্ছে ওই আমাদের ইউটিউব বা অন্যান্য জায়গায়, সেগুলো আপনাদের মনে পড়ে যাবে। আজকে আমিও দেখছিলাম বাংলাদেশি একজন, তাদের এখন বাংলাদেশিদেরও নিজেদের মধ্যে চলছে আর কি, তো তারাই একজন আরেকজনকে বলছিলেন, আরে তোরা ভারতের ওই 7 সিস্টার্স নিবি তো নিবি, রাখবি কোথায়? তোদের নিজেদেরই তো বাড়ি ঘর নেই, তোরাই তো নাকি ভারতে চলে যাচ্ছিস লুকিয়ে চুরিয়ে, মানে অনুপ্রবেশ করে থাকার জন্য। তো যার ঘর নেই সে 7 সিস্টার এনে রাখবে কোথায়? এগুলো না শুনে আমরা মজা পাই, এগুলো একটা কমন এজেন্ডা পেয়ে যাই, অ্যাঙ্গেল পেয়ে যাই বাংলাদেশের সমালোচনা করার। কিন্তু বিশ্বাস করুন, আমরা সব জায়গাটাকে সমান দৃষ্টিতে কি দেখি আমাদের দেশের মধ্যেই? আমাদের চিন্তাভাবনার জায়গাটাও ওই বাংলাদেশিদের মতোই মাঝে মধ্যে পাগলাময় মোড়া হয়ে যাচ্ছে না তো? এটা ভেবে দেখার সময় এসেছে। উত্তর পূর্বের কোনো একটা রাজ্য, সেখানকার কোনো একজন মানুষ তিনি বলছেন যে নিজের দেশে যখন কেউ চাইনিজ বলে তাদের ডাকে তখন মনে হয় কেউ গালাগালি দিচ্ছে। এটা সিনেমার দৃশ্য, কিন্তু এটা বাস্তব। কতটা কষ্ট হলে এরকম একটা কান্না আসে বলুন তো? যতটা কষ্ট নিয়ে অ্যাঞ্জেল চাকমা মারা গেছে ততটাই কিন্তু লজ্জা নিয়ে আমাদের বাঁচতে হবে। জানেন আপনারা অ্যাঞ্জেল চাকমাকে? হয়তো আমরা এই আলোচনাটা করি না, এড়িয়ে যাই, কারণ
নিজেদের যে জায়গাগুলো সমালোচনার যোগ্য না, আমরা সেই জায়গাগুলোকে ফিরে তাকাতে চেষ্টা করি না, কারণ মনে হয় তখন আয়নার সামনে দাঁড়ালে নিজেদেরই তো খুব দুর্বল হয়ে যেতে হয়। আমরা নিজেদের সমালোচনা করতে পছন্দ করি না। ওই উত্তর পূর্বের মানুষদের দেখলে আসলে বুকে হাত দিয়ে বলুন না, আমরা সবাই কোনো না কোনো সময় জ্যাকি চ্যান, ব্রুসলির মতো তো বলেইছি। কখনো কখনো চিলি চিকেন বলেছি, কখনো কখনো মোমো বলেছি, চাউমিন বলেছি, বলিনি চিং চ্যাং, চিনেম্যান, চাংচুং, এ সমস্ত বলিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে। আমরা সত্যি কোনোদিন ভাবিনি ওই মানুষগুলোর তার প্রতিক্রিয়া তাদের ওপর কী হয়, এবং সব থেকে বড় কথা এটা ভাবিনি এগুলো বলতে বলতে আমরা নিজেদের মধ্যে কীরকম একটা অদ্ভুত এদের সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি করে নিয়েছি, এবং এদের কত সহজে আমরা শত্রু বানিয়ে নিতে চেষ্টা করেছি। চাইনিজ, দেখুন চীন সম্পর্কে আমাদের সাম্প্রতিককালে চীন ভারতের যত রকম ক্ষতি করেছে, আমাদের তত রকম রাগ তৈরি হয়েছে মনের মধ্যে। হওয়ারই কথা। যারা আমাদের দেশের জমি ভূখণ্ড কেড়ে নিতে চায়, যারা পায়ে পা লাগিয়ে আমাদের সেনাবাহিনীর সাথে গণ্ডগোল করে, যারা প্রত্যেকবার মুখে বন্ধুত্বের কথা বলে পেছন থেকে ছুরি মারে, তাদের বিশ্বাস করার তো কোনো কারণ নেই। কিন্তু সেই দায়টা, সেই রাগটা আমরা তো গিয়ে কোথাও ওই বেজিয়ে গিয়ে প্রকাশ করে আসতে পারছি না। তাহলে আমাদের নিজেদের দেশে, আমাদের নিজেদের দেশের একজন মানুষের ওপর কোন অধিকারে আমরা সেটা উগরে দিচ্ছি? অ্যাঞ্জেল চাকমার কথা বলছিলাম। ত্রিপুরার বাসিন্দা অ্যাঞ্জেল উত্তরাখণ্ডে পড়তে গেছিলেন এবং সেখানে খুন হয়েছেন। কেন জানেন? কারণটা সন্দেহ। দেশের উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেখানকার মানুষদের সঙ্গে ওই চাইনিজদের চেহারার মিল আছে বলে তাদের চীনা বলে সন্দেহ করাটা আজকাল খুব স্বাভাবিক একটা ঘটনা ঘটে গেছে। আর ওই বললাম চিংকি, চাউমিন, মোমো এই সমস্ত বলে র্যাগিং করাটা, এটা আমরা অধিকার বলে ধরি, এটা খুব স্বাভাবিক, এবং আমরা ধরে নিই ওরাও কিছু মনে করবেন না আর কি। এই স্বভাবগত আবেগ বা স্বভাবগত দুর্বলতা, এটাই অ্যাঞ্জেলকে খুন করেছে বলে তার পরিবার দাবি করছে। উত্তরাখণ্ডের পুলিশ অভিযোগের যথারীতি অস্বীকার করেছে, দাবি করেছে কোনো রকম বর্ণ বৈষম্যের ক্ষেত্রে ঘটনা ঘটেনি। কোনোভাবেই নাকি অ্যাঞ্জেলকে এই মোমো বা চাইনিজ বলে খেপানোর চেষ্টা করা হয়নি। এরকম যে জাতিবিদ্বেষ যেটা মুদ্রা কথা, সেটা নেই এক্ষেত্রে। এটা একটা নর্মাল শত্রুতার ঘটনা। কিন্তু সেটা সত্যি হলে তো ধরতে হবে অ্যাঞ্জেল চাকমার চরম দেশপ্রেমিক বাবা মিথ্যে বলছেন। অ্যাঞ্জেল চাকমার বাবা তরুণ প্রসাদ, তিনি বিএসএফে রয়েছেন, মণিপুরে পোস্টেড। তিনি উত্তরাখণ্ড পুলিশের দাবিকে উড়িয়ে দিয়ে বলেছেন যে অ্যাঞ্জেলকে যে চীনে বলে খেপানো হয়েছিল এবং অ্যাঞ্জেল যে তা নিয়ে প্রতিবাদ করেছিলেন এবং সেটা করেছিলেন বলেই তাকে খুন করা হয়েছে, তার সাক্ষ্য প্রমাণ তাদের কাছে আছে। এই দাবিটা উড়িয়ে দেওয়া সহজ বলুন তো? এবং এই দাবিটা সত্যি হলে দুটো জিনিস আমাদের তো মেনে নিতে হবে, মাথা নিচু করে স্বীকার করতে হবে যে একজন দেশরক্ষীর ছেলেকে এই দেশ রক্ষা করতে পারল না। আর ধরতে হবে আবেগ থেকে যুক্তিকে ছেঁটে ফেললে যেটুকুনি পড়ে থাকে সেটা বিকার। অ্যাঞ্জেল সেই বিকারের শিকার। এই একই রকম বিকারের কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যে ছেঁটে ফেলা হলো না, সেটা খুব জোর দিয়ে এখন বলা যাচ্ছে। মুস্তাফিজুর বাংলাদেশি, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু সেই জন্যেই এই জোরে বোলারকে আইপিএলে খেলা বন্ধ করে দেওয়া হলো। মুস্তাফিজুরকে কলকাতার কেকেআর নাইট রাইডার্স তারা নেওয়ার পর থেকেই বিতর্কটা হচ্ছিল। পাবলিক সেন্টিমেন্ট তো ছিলই, রাজনৈতিক চাপও কম ছিল না। বরং বাংলাদেশের বিরুদ্ধে সাধারণ মানুষের আবেগ যখন কাজ করছে, এটা একবার রাজনীতি বুঝে গেছে, তখন তো তারা এই বিষয়ে আরও বেশি করে পিপারমেন্ট ছড়াবে, এটাই স্বাভাবিক। তাই ছড়াচ্ছিল। মুস্তাফিজুরের বিষয়টা তার মধ্যে হাতে গরম এসে গেছিল, সেটা তাদের সুবিধে করে দিয়েছিল। উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কেকেআরকে সতর্ক করে দিয়েছিলেন
বলেছিলেন শুধু কলকাতা নয়, সারা দেশেই মুস্তাফিজুরকে খেলতে নামানো উচিত নয়। এমনকি উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম, তিনি মুস্তাফিজুরকে দলে নেওয়ায় কলকাতার দলের মালিক শাহরুখ খানকে দেশদ্রোহী পর্যন্ত বলেছিলেন, তাকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন। মানে বুঝতে পারছিলেন আবেগটা বিকারের পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। সেই জন্যই কি মুস্তাফিজুরকে আইপিএল থেকে সরাসরি বাদ দিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়ে ফেললো ক্রিকেট বোর্ড, বিসিসিআই। Which is going on all across. BCCI has instructed the franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad, and BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. দেখুন, যেহেতু যুক্তি দিয়ে বিষয়টা বুঝতে চাইছি, শুধু আবেগ দিয়ে নয়, তাই কয়েকটা প্রশ্নের ক্ষেত্রে না করলেই নয়। শুরুতে একটা কথা বলুন তো, আমরা বাংলাদেশ বিরোধী হয়ে গেলাম কেন? হ্যাঁ, আপনারা বলবেন যেভাবে আমাদের এখানে দেখছি যে ওখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সেই জন্যে, শুধু সেই জন্যে? তার সঙ্গে ভারত বিদ্বেষ। ঠিক, বাংলাদেশ তো আজকের থেকে নয়, গত 1.5 বছরে বারবার ভারত বিদ্বেষের প্রমাণ দিয়েছে। এবং সত্যি কথা বলতে কি, আপনারা যদি আরও পিছিয়ে যান না, যাদের বাংলাদেশের সাথে যোগাযোগ আছে, যারা বাংলাদেশের ভেতরে গিয়ে জানার বোঝার সুযোগ পেয়েছেন, তারা জানেন আজ থেকেও শুধু না, 1.5 বছর আগের থেকেও শুধু না, আরও অনেক অনেক আগের থেকে বাংলাদেশের একটা অংশের মধ্যে ভারত বিদ্বেষ আছে, থাকাটাই স্বাভাবিক। ভারত মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা পেতে সাহায্য করেছিল, এটা যেরকম ঘটনা, সেই সময় পাকিস্তানিদের বাংলাদেশিদেরই একাংশ তারা যে সহযোগিতা করেছিল, এটাও তো ঘটনা। ফলে তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের মানসিকতার কিছু লোকজন যে থাকবে, এবং তারা যে আস্তে আস্তে কানে কানে এই ভারত বিদ্বেষটা ছড়াতে চাইবে, এটাই তো স্বাভাবিক। হয়েছিল সেটা অনেক দিন আগের থেকে দেখেছি। এমনকি ওখানে সাংবাদিকদের মতো যাদের আমরা মনে করি যে একটু অন্য ভাবনা চিন্তায় দীক্ষিত, যারা বাস্তবটাকে মানেন, তাদের মধ্যেও ভারত বিদ্বেষ দেখেছি। ভারত দাদাগিরি করে, ভারত আমাদের মানে ওরা যে আসলে কৃতজ্ঞতাটা প্রকাশ করতে হবে, এই অস্বস্তির থেকেই ভারত বিদ্বেষ থাকে ওদের মধ্যে, এটা আমরা বারবার দেখেছি। কিন্তু তারপরেও বাংলাদেশ সম্পর্কে আমাদের মনে কোনো রকম শত্রুতা ছিল না কেন? তার কারণ হচ্ছে ওখানকার এই ধরনের মানুষজন সংখ্যালঘু ছিল। সংখ্যাগুরু কারা ছিল? যারা প্রগতিশীল, যারা ভারতের প্রতি কৃতজ্ঞ, তারা মুক্তিযুদ্ধের সময় ভারত সাহায্য করেছে বলে, যারা কৃতজ্ঞ ভারত পাকিস্তানকে হটিয়ে দেওয়ার পর ওই দেশটা দখল করে নেয়নি বলে, সেনা সরিয়ে নিয়ে এসছে বলে। এবং আমরা এই বাংলার বাসিন্দারা, আমরা অনেক বেশি করে ওখানকার মানুষজনের মধ্যে একই সংস্কৃতি, একই প্রগতিশীলতার একটা ছাপ দেখতে পাই, অন্তত চেষ্টা দেখতে পাই। এই জন্যে মুক্ত চিন্তার ধারক বাহক একটা বড় অংশ এই জন্যে। এই জায়গাগুলো ধাক্কা খেয়েছে, মৌলবাদ এই জায়গাগুলোকে একদম মুছে ফেলেছে। এই জন্যই তো আমরা ক্ষুব্ধ, এই জন্যেই তো উল্টো বিদ্বেষটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর তার সাথে সে দেশে হিন্দুরা আক্রান্ত হতে চেয়েছে, সেই ঘটনাগুলো, সেগুলো আমাদের আবেগটাকে অনেক বেশি ক্ষুরোধার করে দিয়েছে। কিন্তু এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা এটা কেন মাথায় রাখবো না যে কিছু কিছু জিনিসকে আমরা তো ভালো মেনেছিলাম, ও দেশের সংস্কৃতি, ও দেশের শিক্ষা, ও দেশের মানুষজনের ভাষা আন্দোলন, বাংলা ভাষার জন্য লড়াই, রবীন্দ্র নজরুল সংস্কৃতিকে মাথায় করে রেখে দেওয়া, এগুলোকে তো আমরা ভালো বলতাম। তা সেগুলো খারাপ হয়ে গেল কী করে? ওই ভালো জিনিসগুলো চাপা পড়ে যাচ্ছিল বলেই তো আমাদের মধ্যে বিদ্বেষ এসছে, পাল্টা বিদ্বেষ যথাযথ। কিন্তু আমরাও কি করে সেই জিনিসগুলোকেই চাপা দেওয়া, বাদ দেওয়া বা আঘাত দেওয়ার জায়গায় পৌঁছে গেলাম?
এইটা মাথায় রাখতে হবে। শিক্ষা, সংস্কৃতি, এই ধরনের জিনিসগুলো, খেলা, এগুলোর মধ্যে তো রাজনীতি ঢোকার কথা না। এগুলো তো রাজনীতির বাইরে থাকাই উচিত। এগুলো তো মুক্ত চিন্তার ধারক বাহক। সেই মুক্ত চিন্তার ধারক বাহক যে জায়গাটা, সেটাকেই যদি আমরা বাতিল করে দিই, তাহলে আমরা কি করে চাইবো যে ওখানে মুক্ত চিন্তা, ওখানে প্রগতিশীল চিন্তা, সুস্থ চিন্তাটা ফিরে আসুক? এটা আমাদেরও দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? শতবিরোধিতা হয়ে যাচ্ছে না? এটা কিন্তু ভাবার বিষয়। দেখুন, এক পেশে ভেবে কোনো লাভ নেই, দুদিকটাই ভাবা উচিত। আমরা কি চাইছি? আমরা কি চাইছি যে ওরা ওখানে এরকমভাবে হিন্দুদের আক্রমণ করেছে, সুতরাং ওখানে ধুয়ে মুছে সাফ করে দিই, আমাদের সেনাবাহিনী যাক, সবাইকে মেরে ধরে ফাঁক করে দিই? আমরা কি চাইছি সত্যি সত্যি সেটা? আমরা চাইছি ওখানে মৌলবাদ ধামাচাপা পড়ুক, মাথা তুলতে না পারুক, মৌলবাদীরা পরাজিত হোক। আমাদের দেশও তো জানে, আমাদের দেশের সরকারও তো ও দেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছে, বাংলাদেশকে সতর্ক করেছে, কিন্তু সেনা পাঠিয়েছে কি? পাঠায়নি, কারণ তাদের আবেগের সঙ্গে যুক্তিও রয়েছে। একটা দেশের সরকার যুক্তিরহিত কোনো কাজ করতে পারে না। আমরা খুব সহজে ওদের সঙ্গে পুরো একটা দেওয়াল তুলে দিতে পারতাম। এই যে এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে গেছিলেন, দরকার পড়তো না যাওয়ার, কিন্তু উনি গেছেন, অর্থাৎ যোগাযোগটা বন্ধ রাখা হয়নি। কারণ আমরা তো ওদের দূরে সরিয়ে দিতে চাই না, অ্যাকচুয়ালি আমরা ওদের বার্তাটা দিয়েছি। এস জয়শঙ্কর ওখানে গিয়ে খালেদা জিয়ার শেষকৃত্যে গিয়ে তার ছেলের সঙ্গে কথা বলেছেন, তারেক রহমানের সাথে কথা বলেছেন, ওখানকার অন্যান্য সবার সঙ্গে কথা বলেছেন, কিন্তু না, নোবেল পুরস্কার পাওয়া ভদ্রলোক মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কোনো কথা বলেনি। কারণ ভারত বিশ্বাস করে না তিনি গণতন্ত্র প্রেমী বা গণতান্ত্রিক পথে ক্ষমতায় বসেছেন। তার সাথে কথা না বলে সেই বার্তা দিয়ে দিয়েছেন। দেখবেন আপনারা, যারা এখন তো বাংলাদেশি ওই রিলস টিলসগুলো পাবেন, ওখানকার বিভিন্ন যে সংবাদ সংস্থা আছে তাদের বক্তব্যগুলো পাবেন, দেখবেন হইচই হচ্ছে চরম ওখানে, এবং সবাই এখন বিশ্বাস করছেন যে ভারত সঠিক বার্তা দিয়ে এসছে, এস জয়শঙ্কর সঠিক বার্তা দিয়ে এসছে। কারণ ওরাও এখন বুঝতে পারছে যে গণতন্ত্র কিভাবে এই মৌলবাদ দখল করে নিচ্ছে, এবং একবার যদি মৌলবাদ চেপে বসে, গণতন্ত্র কোনোদিন মাথা তুলতে পারবে না। আমরাও কি সেটা চাই? আমরা কি চাই আমাদের দেশের পাশে একটা দেশে সেখানে গণতন্ত্র না থাকুক, সেখানে মৌলবাদ রাজত্ব করুক? কোনো দিক দিয়ে এটা ভালো? আইসিস যখন চেপে বসেছিল সিরিয়ার ওখানে, আমরা তো সেখানকার মানুষজন, সেখানকার মহিলারা, শিশুরা তার কীভাবে অত্যাচারিত হচ্ছিল সেগুলো দেখে শিহরিত হচ্ছিলাম, কেঁপে উঠছিলাম, আমাদের খারাপ লাগছিল, সহমর্মিতা ছিল। ওখানেও যদি, বাংলাদেশেও যদি এই মৌলবাদীরা দাপটে রাজত্ব করে, আজ হিন্দুদের মারছে ঠিক, কিন্তু একই সঙ্গে বিএনপির ওই নেতার দুটো বাচ্চা বাচ্চা মেয়েকেও তো পুড়িয়ে মেরেছে, সেটাও মাথায় রাখতে হবে। তাহলে এই অসুস্থ পরিবেশ আমরা চাই না। এই জন্যেই হয়তো ওই বললাম, ভারত দেওয়ালটা তুলে দেয়নি। একবার তুলে দিলে তাহলে তো কালকে ওটা পুরো মৌলবাদীদের রাজত্ব হয়ে যাবে, কালকে ওটা পাকিস্তানের পুরো কবলে চলে যাবে, অথবা চীন পুরো দখল করবে, অথবা আমেরিকা। আমরা, আমাদের দেশ বাস্তবমুখী চিন্তা ভাবনা করছে, কিন্তু আমরা কি করছি? যদি বাংলাদেশের বিরুদ্ধে এরকম আবেগী ছিল, তাহলে নীলাভের সময় কেন মুস্তাফিজুরকে এইভাবে অ্যালাউ করা হলো নেওয়ারটা? তখন তো এটা বোর্ড বন্ধ করেনি। আজকে হঠাৎ করে তাদের মনে হলো, তাহলে কি বোর্ডের মধ্যেও কোথাও রাজনৈতিক ভাবনা চিন্তা এসছে? এবার এরও কিন্তু আরও বেশ কিছু পর এর প্রতিক্রিয়া হবে। ধরুন টি-20 বিশ্বকাপে এবার যদি এই ঘটনার পর এইটাকে যদি আপনারা একবার মাথার মধ্যে চেপে বসতে দেন যে মুস্তাফিজুর বাংলাদেশি একজন খেলোয়াড়, তাকে খেলোয়াড় হিসেবে বিবেচনা না করেন, বাংলাদেশি হিসেবে এবং গোটা বাংলাদেশের সবাইকে ওই খুনি হিসেবে দেখে দেন, তাহলে কদিন পরে বাংলাদেশের টিম যদি টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে আসে, তাহলে তো কলকাতায় 3টে ম্যাচ খেলার কথা আছে। তাদের স্বাগত জানাতে পারবেন না, তাদের আক্রমণ করবেন।
কেউ অসভ্যতা করছে বলে আমরাও কি খুব সভ্যতা করবো সেক্ষেত্রে? আবার ধরুন জয়া হাসান, তিনি এই দেশের সিনেমায় অভিনয় করেন, কয়েকদিন পরেই হয়তো তার একটা সিনেমা মুক্তি পাবে। মুক্তি পেতে দেওয়া হবে তো? বাংলাদেশি অভিনেত্রী তার সিনেমা দেখা কি ঠিক হবে? রেজওয়ানা চৌধুরী বন্যার গান শোনা কি ঠিক হবে? তাহলে এই কয়েকদিন আগে শ্যামনগরের বইমেলায় বাংলাদেশি সাহিত্যিক হুমায়ুন আহমেদের বইগুলো নিয়ে যে বিতর্ক হয়ে গেল, যেভাবে স্টলটাকে ভাঙচুর করা হলো, যেভাবে একদল মৌলবাদী ওখানে একজন লেখকের জাত বিচার করলো, সেটাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে? সব থেকে বড় কথা, এগুলো সব কটা যদি উচিত বলে মনে হয়, তাহলে আমরাও কি একই জায়গায় পৌঁছে গেলাম না ওদের সঙ্গে? আমরাও কি সুস্থ চিন্তার বাইরে চলে গেলাম না? এটা তো আমাদের ভাবতে হবে। দেখুন, আমাদের বিদেশমন্ত্রী না ও দেশে গিয়ে আমাদের একটা জিনিস শিখিয়েছিলেন, গুড নেবার আর ব্যাড নেবার, মানে ভালো প্রতিবেশী আর খারাপ প্রতিবেশী কাকে বলে। জয়শঙ্কর বলেছিলেন, ভালো প্রতিবেশীর সঙ্গে দেখা হলে ভারত হাই হ্যালো করবেই, কিন্তু যে দেশ, যে প্রতিবেশী ভারতের বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেয়, সবসময় ভারতের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে ভারত যেটা উচিত বলে মনে হবে সেটাই করবে। এই কথাটার মধ্যে যেরকম বাংলাদেশের জন্য শিক্ষা ছিল, তেমন শাসনও ছিল। শাসন, তোমরা যদি পাকিস্তানের জুতোয় পা গলাও, যদি ভারত বিদ্বেষ চালিয়ে যাও, ভারতের বিরুদ্ধে জঙ্গিদের সাহায্য করো, তাহলে তোমরাও গুড নেইবার থেকে ব্যাড নেইবার হয়ে যাবে। কিন্তু যদি গুড নেইবার হও, আমরা তো হাত বাড়িয়ে দেবো। অর্থাৎ কোথাও পার্মানেন্ট একটা দেওয়াল তুলে দেওয়ার কথা তো বলেননি। এই শাসনটা আমাদের জন্য একটা শিক্ষা। আমাদের দেশের সরকার বুঝিয়েছে, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু তাকে ফের নিজেদের দিকে টেনে আনতে পারাটা কূটনীতি। এটা আসলে যুক্তি, এটা সুস্থ বুদ্ধি। আমরা মুস্তাফিজুরকে এইভাবে ছেঁটে ফেলায় আসলে কি ঘুরিয়ে সেই সমস্ত অসুস্থ চিন্তার অধিকারী যারা, মৌলবাদীরা যারা, তাদের হাতটাই শক্ত করে দিলাম না? ভাবার দরকার কিন্তু, কারণ মৌলবাদের তো বিভিন্ন রকম রূপ হয়। আজকে মুস্তাফিজুরকে যে কারণে তারা এইভাবে বাদ দিতে বাধ্য করলেন, তারাই যে অন্য রূপে ওই অ্যাঞ্জেল চাকমাকে মারেননি, তার কি গ্যারান্টি আছে? তারাই অন্য রূপে আমাদের রাজ্যের এই পরিযায়ী শ্রমিকদের যে হেনস্থা করছেন না, তার কি মানে আছে? যারা করছেন তাদের সুস্থ বুদ্ধি নেই, আর যাদের সুস্থ বুদ্ধি নেই তারা আর যাই করুক আমাদের দেশের ভালো করতে পারে না। দেশের মানুষ, বাংলার মানুষ সেটা চাইছিল। কেন আনবে যে বাংলাদেশে একের পর এক দীপুচন্দ্র দাস থেকে শুরু করে আজকে খোকন চন্দ্র দাস জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে হিন্দুদেরকে, সেই দেশের খেলোয়াড় আমরা এই মাটিতে খেলতে দেবো না। কেকেআর এবং শাহরুখ খান আপনার তো আরো বেশি দরকার। এই টাকাটা আজকে বাংলাদেশে এবং আমাদের এখানে যারা যারা নির্যাতিত, যারা হিন্দুরা রয়েছেন, বাংলাদেশে যারা নির্যাতিত রয়েছেন, তাদের জন্য এই টাকাটা খরচা করা হোক, আমি এই দাবি রাখি। ঘটনা মানে রাজনীতি যদি খেলার মধ্যে ঢুকে পড়ে বা সংস্কৃতির মধ্যে অনুপ্রবেশ করে, তাহলে সেটা আমাদের কাছে খুবই একটা দুঃখের ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ আমরা যারা রাজনীতি থেকে দূরে থাকি তারা জানি যে রাজনীতি অনেক স্বচ্ছ জলকে ঘোলা জল করে তোলে এবং অনেক সহজ সরল জিনিসকেও জটিল করে তোলে। এটা কেমন মনে হয়, এইগুলো ছেলে মানুষই বাচ্চাদের ঝগড়ার মতো, যে আমার বন্ধুকে মেরেছে তো আমি ওর বন্ধুকে মারবো, মানে একজনের উপর অন্যায় হচ্ছে বলে আরেকজনের উপর অন্যায় করা হবে। দেখুন, এক মারফতি সুফি সাধক বলেছিলেন, মৌলবাদ দেওয়াল তুলে দেয়, আর সুফিয়ানা সেই দেওয়ালের ওপর দিয়ে সেতু নির্মাণ করে। বঙ্গ বিজেপিও কিন্তু দেখুন দরজাটা সিল না করে পাল্লাটা খুলে দিয়েছে দিলীপ ঘোষের জন্য। এবার দিলীপ ঘোষ আবার রাজনৈতিক কর্মসূচিতে নেমে পড়েছেন, কিন্তু পুরো দমে। 294টা মাঠে খেলা হবে তো, তাই জন্যই রিজার্ভ বেঞ্চে কাউকে বসিয়ে রাখাটা সমীচীন বলে মনে করেনি বিজেপি। হয়তো তারা মনে করেছে যে এইটাই আসল সময়,
এই এতদিন বসিয়ে রেখে রেখে দিলীপ ঘোষের ভেতরে নিশ্চয়ই খিদে বাড়িয়ে দেওয়া গেছে। এবার তাকে যখন মুক্ত করে ছেড়ে দেওয়া হবে, তিনি তো ডবল উৎসাহে চারপাশে একদম দাপিয়ে খেলে বেড়াবেন, তার অভিজ্ঞতা কাজে লাগবে। এবার সব কিছুই মানলাম এবং তাদের পরিকল্পনা হয়তো ঠিকঠাক হচ্ছে, দিলীপ ঘোষ দৌড়তেও শুরু করেছেন, এগুলো নিয়েও কোনো সংশয় নেই। কিন্তু খেলবেন তো বটে, দিলীপ ঘোষ খেলবেন কোন মাঠে? তিনি তো পশ্চিম মেদিনীপুরে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছি, ওই খড়গপুরের কাছে জগপুরে সভা করেছেন। এবার দেখুন, তার ভেতরেও তো একটা আবেগ আছে নাকি? এক্ষেত্রেও আবেগ, কিন্তু কারণ এর আগে তিনি খড়গপুর থেকেই তো দাঁড়িয়ে জিতেছিলেন। 2026-এ তাহলে কি দিলীপ ঘোষ সেই পুরনো আবেগে এই পশ্চিম মেদিনীপুরের কোনো আসন থেকে দাঁড়াচ্ছেন? 2016-এ তো তিনি খড়গপুরে জেতার পর সাংসদও হয়েছিলেন, কিন্তু 24-এ জায়গা বদলে দেওয়া হয়েছে, অনিচ্ছা সত্ত্বে জায়গা বদলাতে বাধ্য হয়েছিলেন, দুর্গাপুরে গিয়ে হেরে গেছিলেন, এখন ফ্রি আছেন, ভোটে দাঁড়াতেই পারেন, কিন্তু কোথায় প্রার্থী হবেন সেটা নিয়ে একটা সংশয় চিহ্ন হয়েছে। আবার তাকে যেভাবে ফিরিয়ে এনে অমিত শাহ তিনি বিশেষ নির্দেশ দিয়ে কাজে নামিয়ে দিয়েছেন, তাতে তো তিনি তার চিন্তাভাবনা, তার ইচ্ছেটা খানিকটা মান্যতা পেতে পারে, এটাও বোঝা যাচ্ছে। এটার সম্ভাবনাটাই তো বেশি থাকার কথা, তাই না? কাউকে যদি এরকমভাবে ডেকে ঠেকে নিয়ে আসেন, কিছু তো কথা দিয়েছেন, কিছু তো মানবেন বলেছেন। এবার সেটা যদি হয় তাহলে হিরণের কী হবে? হিরণ তো খড়গপুরের বিধায়ক, তিনি কি দিলীপ ঘোষকে আসন ছেড়ে দেবেন নাকি তিনি যুক্তিটার ওপর জোর দেবেন? দেখুন, হিরণের বক্তব্য শুনে কিন্তু মনে হচ্ছে তিনি মোটেও এ ধরনের আত্মত্যাগে আগ্রহী নন। আবেগ বনাম যুক্তির যে অন্তর্দ্বন্দ্ব, তাতে তিনি যুক্তির ওপর জোর দিচ্ছেন। ওই বললাম, দিলীপ ঘোষের আগ্রাসী রাজনীতি আবেগ নির্ভর, কারণ পশ্চিম মেদিনীপুরের ভূমিপত্র তিনি, তার নিজের ভাষায় পশ্চিম মেদিনীপুরে ওই জনসংঘের সময় থেকেই গৈরিক রাজনীতির একটা আবেগ রয়েছে। আর অন্যদিকে হিরণের দাবিটা যুক্তি নির্ভর। 2021-এ বিজেপির যে 77 জন বিধায়ক জিতেছিলেন, তার মধ্যে তিনি একজন। সুতরাং কোন যুক্তিতে উইনিং কম্বিনেশন বদল করা হবে, এই দাবি তো তিনি করতেই পারেন, এবং তিনি যুক্তি দিয়েই যার জন্য নিজের অবস্থানটা স্পষ্ট করে দিয়েছেন। দিলীপ ঘোষকে তার হয়ে প্রচারে নামার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এবার তার হয়ে প্রচারে নামার আহ্বান জানানো, এই তার হয়ে এই কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসলে তিনি জায়গা ছাড়তে বিন্দুমাত্র আগ্রহী নন। খড়গপুর আমার কাজের ক্ষেত্র, সারা বছর আমি ওখানেই আসা যাওয়া করি, খড়গপুরে থেকে আশপাশ এলাকায় ঘুরি, ওখানকার লোকের সঙ্গে একটা আলাদা সম্পর্ক, আমার সামাজিক পারিবারিক সব রকম সম্পর্ক আছে তাদের সঙ্গে, সেই জন্য এখান থেকেই আমি এদিকে দক্ষিণ বাংলায় ঘোরাফেরা করি। তারা আবার সিদ্ধান্ত নেন যে ইরানকে আমরা খড়গপুর থেকেই লড়াবো, তাহলে আমি চাইবো যে মাননীয় দিলীপ বাবু খড়গপুরে থেকে সকাল থেকে রাত অবধি দলের হয়ে আমার হয়ে প্রচার করবেন। দেখুন, বিজেপি তৃণমূলের উইনিং কম্বিনেশনও কিন্তু বদলে দিতে চায়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাদের নিজেদের কম্বিনেশন বদলের জায়গায় যে ঝড়ঝাপটা আসবে সেটা আমরা জানি, কিন্তু তৃণমূলের উইনিং কম্বিনেশনটা যদি না বদলাতে পারে তাহলে যে তাদের ভবিষ্যৎ অন্ধকার, এটাও তো তারা জানেন। এবার তৃণমূলের ফিক্সড ডিপোজিট কি আপনারা সবাই জানেন, মুসলিম ভোট। এবার বিজেপির হিসেব বলছে রাজ্যে 74টা আসন এরকম রয়েছে যেখানে মুসলিম ভোটই শেষ কথা। এটাকে বাদ দিয়েই তারা মোটামুটি ভাবছিলেন, আমরা যা দেখছিলাম, যে 220টা আসন যেগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ, সেগুলোকে ধরেই তারা প্রাথমিকভাবে ভাবনা চিন্তা করছিলেন। কিন্তু এই 74টা মানে এতগুলো আসন, এগুলো পুরো ওয়াক ওভার দিয়ে দেওয়াটা কি সাজে নাকি? এত একজন শুরু করবে দৌড়টা 74-এ দাঁড়িয়ে, আর আপনি 0 থেকে শুরু করবেন, আপনার দৌড়টা 220-তে শেষ হয়ে যাবে, আরেকজন 294 অবধি দৌড়বে। এতটা ফারাক নিয়ে কোনো লড়াই তো লড়া যায় না। আপনি না দৌড়লেও আপনার হয়ে তো কেউ দৌড়বে, এইভাবে ব্যাপারটা ভাবতে হয়। এবার সেই ভাবনাটাই কি বিজেপি শুরু করে দিয়েছে? দেখুন, এই জায়গাগুলোতে সম্ভবত তারা সেই জন্য বিহার ফর্মুলা প্রয়োগ করার কথা ভেবেছে। কি সেই ফর্মুলা? ওই যে ইঙ্গিতটা দিলাম, যেটা আপনি করবেন না, সেটা আপনি অন্য কাউকে দিয়ে করাবেন। বিহারে যে আসনগুলোতে বিজেপির কোনো চান্স ছিল না, সেগুলো জোট প্রার্থীদের দিয়ে দিয়েছিল পদ্ম পার্টি, এবং জোট সঙ্গীদের জেতাতে
বিজেপি কিন্তু নিজের ভোট মেশিনারিকে পুরোপুরি কাজে লাগিয়ে দিয়েছিল, মানে যেখানে জেতা যাবে না সেখানেও শত্রুর কোমর ভেঙে দাও। পশ্চিমবঙ্গে অন্তত যেগুলো একদমই মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এরকম 40টা আসনে ওই ফর্মুলাতেই তৃণমূলের কোমর ভেঙে দিতে চায় বিজেপি, এবং সেটা নিয়েই হয়তো ওই ডেকে পাঠিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যকে, রাজ্য বিজেপির সভাপতিকে অমিত শাহ, দীর্ঘ বৈঠক করেছেন। কিন্তু এবার আপনারা ভাববেন করবেন তো বটে, অন্য কাউকে দিয়ে করাবেন, এটাও তো বুঝলাম, কিন্তু বাংলায় তো বিজেপির কোনো জোট সঙ্গী নেই, তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনে লড়বে কারা? আমার ধারণা বিজেপি মোটামুটি সাজিয়ে নিয়েছে এমন কাউকে, তারা ওখানে মানে তারা খাতায় কলমে লড়াবে না, কিন্তু পেছন থেকে সমর্থন দেবেন বা ভেতরে ভেতরে সমর্থন দিয়ে যাবেন, যাতে তৃণমূলের ওই মুসলিম ভোট ব্যাংকে ফাটল ধরে। তারা কারা? মালদায় মিম তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারে। মালদায় কিন্তু আমরা দেখলাম যে গত দুদিনে বেশ কয়েকজন লোকজন তৃণমূল ছেড়ে তারা মিমে জয়েন করছেন। আসাদুদ্দিন ওয়াইসি তিনি এসে আরও বিষয়টাকে যদি রোজ রোজ একটুখানি মানুষজনের মনের মধ্যে ঢোকাতে শুরু করেন, বাড়তি জোর দেন, তাহলে বিষয়টা আরও জটিল হবে তৃণমূলের জন্য। এটা হয়তো বিজেপির মাথায় থাকবে, এবং এটাও হয়তো মাথায় রয়েছে যে যেহেতু ওই মালদা সংলগ্ন এলাকাগুলোতে বিহারে, মানে ওই পশ্চিমবঙ্গের সীমান্ত সংলগ্ন এরিয়া যেগুলো বিহার আর বাংলার বর্ডারের আশেপাশে রয়েছে, সেখানে 5টা আসনে মিম এবার জিতেছে। এবার ও পাশে জিতলে তার প্রভাব তো এ পাশে খানিকটা থাকবেই। এবার মুর্শিদাবাদে আসুন, মিম রইল, শুধু মালদায় কেন, এই পাশাপাশিও ছড়াবে, মুসলিম প্রধান ওই 74টা সব জায়গাতেই হয়তো খানিকটা করে ছড়াবে। কিন্তু মুর্শিদাবাদে সেখানে নিশ্চয়ই প্রেফারেন্স পাবেন হুমায়ুন কবির। তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, নিজের দল নামিয়ে দিয়েছেন, এবং এখনও ফ্রি র্যাডিক্যালের মতো ঘুরে বেড়াচ্ছেন, কার হাত ধরবেন কোনো ঠিক নেই। হ্যাঁ, সুতরাং তাকে কাজে লাগানোটা সহজ। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকী তিনি আইএসএফ নিয়ে ওই দক্ষিণ 24 পরগনার মুর্শিদাবাদে সংগঠনটা ভালোই ছড়িয়েছেন। এবার সোজা কথা হচ্ছে, বিজেপি মুসলিম ভোটের ক্ষেত্রে আবেগকে সরিয়ে রেখে যুক্তিতে জোর দিচ্ছে। এটাই তো সুস্থ বুদ্ধির কাজ। 2024 লোকসভা ভোটের পর শুভেন্দু অধিকারী বলেছিলেন, জো হামারা সাথ হাম উনকে সাথ। অর্থাৎ তিনি তখন মোটামুটি যারা মানে এটাকে ঘুরিয়ে দেখলে যারা আমাদের সঙ্গে নেই আমরা তাদের সঙ্গে নেই, এরকম একটা বার্তা দিচ্ছিলেন। কিন্তু সেখান থেকে কিন্তু অনেকটাই তার বক্তব্য শিফট করে গেছে। এখন আর তিনি মুসলিম ভোট চাই না এটা বলছেন না, মাঝে মধ্যে ওই সংখ্যালঘু ভাই বোনেদের বার্তাও দিচ্ছেন। তিনি এখন আত্মবিশ্বাসের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে চ্যালেঞ্জ জানাচ্ছেন, 20,000 ভোটে হারাবেন, এবং এবার নাকি মুসলিমরাও তাকে ভোট দেবেন, এটাই তার দাবি। এই হচ্ছে মজা, কিভাবে পুরো বিষয়গুলো ভাবনা চিন্তাগুলো বদলে যায় দেখলেন। শুধু হ্যাঁ, নিজের মতো করে যুক্তিবোধটাকে ঠিক রাখতে হয়। বিশেষ করুন ওই শুভেন্দু অধিকারীর কথা শুনে না রবীন্দ্রনাথ ঠাকুরের সেই দেনা পাওনা গল্পের শেষ লাইনটা মনে পড়ে গেল। এবার 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, সব জায়গায় প্রচার করা হয়, তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। তখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে, এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। এবং সংখ্যালঘুদের নিয়ে যে আমাদের চিন্তা ছিল এই বছর, এখন দেখছি সংখ্যালঘুরাও আমাদের সাথে, কারণ তারাও বুঝতে পেরেছে মানুষ বলে নয়, ওই ধর্ম, জাতি, ওই ভাষা, ওইটাই রয়ে গেছে তাদের পরিচয়, এবং তাই জন্য প্রত্যেকটি হিসেব নিকেশ তারা ওইভাবেই করেন না। দেখুন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়িয়ে বললেন 20 মানে 20,000-এর ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, 20,000-এর ব্যবধানে হারবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আলিপুরদুয়ারে দাঁড়িয়ে বললেন 20 ভেনাম, মানে বিজেপিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করলেন। তাই কি নাকি পদ্ম চাষের উর্বর মাটিটা একটু বিষিয়ে দিতে চাইলেন? আলিপুরদুয়ারই তো একমাত্র জেলা যেটা ঘাস ফুলের বদ্ধভূমি,
2021-এ ওই জেলায় একটা বিধানসভা আসনও তৃণমূল জেতেনি, লোকসভাতেও পরপর দুবার হেরেছে। এবার পরপর 3টে নির্বাচনে বিজেপির জন্য আলিপুরদুয়ার সেটা একদম গড় দুর্গ হয়ে রয়ে গেছে, তৃণমূলের জন্য সেটা ধরাছোঁয়ার বাইরে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সেই সাজানো বাগান কুপিয়ে সেখানে ঘাস ফুলের চাষ করার জন্য একেবারে কোদাল নিয়ে হাজির হয়েছেন। আজকেই তো দেখলেন একেবারে চা বাগানের গা ঘেঁষে এই যে সভা করলেন, সেখানে কি বিরাট র্যাম্প ট্যাম্প বানিয়ে একটা মঞ্চ বানানো হয়েছিল। কি মনে হচ্ছে জানেন তো, এই কালকে দেখলাম আবার দেখছি, দেখে মনে হচ্ছে এইবার তার যে এই যে মানে বিরাট বাংলা যাত্রা আর কি, রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি সভা করবেন, এবার তার থিম হচ্ছে এই রক কনসার্ট বা ফ্যাশন শো। মানে সব জায়গাতেই এই র্যাম্পটা দেখতে পাবো বলে আশা করছি আমরা, জানেন তো। ওই রক কনসার্ট বা ফ্যাশন শোই তো আমরা এতদিন র্যাম্পগুলো দেখেছি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস অবশ্য এই র্যাম্প আমাদের দেখিয়েছে 2024-এ ব্রিগেডে তৃণমূলের প্রার্থী ঘোষণার সভাতেও তো র্যাম্পের আয়োজন করা হয়েছিল। হয়তো তারপর সেবার ভালো ফল হয়েছিল, তাই থিমটা মনে ধরে গেছে আর কি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রণসংকল্প নিয়েছেন, তার ফলে ওই আকর্ষণের কেন্দ্রে এই র্যাম্পই চলে এসছে। কাজের জিনিস কিন্তু বিষয়টা, এটাও আপনাকে মানতে হবে। নেতা জনতাকে খুব কাছ থেকে দেখতে পায়, জনতা তারাও নেতাকে খুব কাছের মধ্যে পায়, নিজেদের মধ্যে পায়। নেতাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখা যায়। অমিত শাহ কি বলেছিলেন একবার মনে পড়ছে জানেন তো, অমিত শাহ এবার দলকে নির্দেশ দিয়েছিলেন, কি বলেছিলেন, তৃণমূলকে 360 ডিগ্রি আক্রমণ করতে হবে। হয়তো তাই অভিষেক 360 ডিগ্রি ওপেন করে দিয়েছেন, অথবা বলা ভালো 360 ডিগ্রি জনগণকে দিয়ে ঘিরে নেওয়ার চিন্তা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার চিন্তাভাবনার মধ্যে একটু কিন্তু ফারাক আছে, যাই বলুন। আসলে একটা প্রজন্মের একটা ডিফারেন্স আছে তো, সুতরাং ভাবনা চিন্তায় একটু বদল থাকবে, এটাই তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও র্যাম্প বানাতেন, তবে তিনি রাস্তাকে র্যাম্প বানাতেন। আর অভিষেক তিনি র্যাম্পকে রাস্তা বানাচ্ছেন, এইটুকুনি যা ফারাক। সে যাক, র্যাম্প ট্যাম্পগুলো পরে হবে। কিন্তু আলিপুরদুয়ার নতুন কি দেখলো না, শুনলো। অভিষেক 1 ঘন্টা 47 মিনিট বলেছেন, তার মধ্যে 7 মিনিট বাংলা বলেছেন আর 1 ঘন্টা 40 মিনিট হিন্দি বলেছেন। এবার ভাবছেন তো ভোটটা কিসের হচ্ছে আর কোথায় হচ্ছে। দেখুন, ভোটটা বাংলাতেই হবে, কিন্তু ওখানে তো চা শ্রমিকরা অভিষেকের টার্গেট। আর চা শ্রমিকরা বাংলার থেকে হিন্দিতে বললে এদের সাথে যোগাযোগ করাটা সহজ হয়ে যায়। তাই ভাষার দেওয়াল না তুলে হিন্দির সেতু রচনা করলেন অভিষেক। হিন্দিরা সাবলীল বলেন যখন তখন বলতে সমস্যা কোথায়, কাজের কাজটা হয়ে গেলেই তো হলো। ভাষার কাজই তো যোগাযোগ স্থাপন করা, সে যে ভাষাতে করলে সেটা সহজে হবে, সেটাই তারা করেছেন। এবার মুশকিল হচ্ছে আলিপুরদুয়ার তো বটেই, 2021-এ ওই জেলাতে একটা সিটেও জেতেনি তৃণমূল কংগ্রেস, এটা বলছিলাম আপনাদের, উনি জানেন সেটা। ফলে সেখানে যদি তিনি ঘাস ফুলের চাষ করবেন ঠিক করেন, তার জন্য তো তার কিছু একটা দাওয়াই লাগবে। আর এত বড় র্যাম্প করলে শুধু তিনি হেঁটে বেড়াবেন তা তো না, তারও তো একটা অন্য কোনো উপযোগিতা রাখতে হবে। ওই বারুইপুরে সবাই যেরকম 3 জন ভুতুড়ে ভোটারকে, মানে মৃত ভোটার বা ভূত যাই বলুন আর কি, খাতায় কলমে মৃত অথচ জ্যান্ত, এরকম ভোটারকে র্যাম্পে তুলেছিলেন। আলিপুরদুয়ারেও এরকম একটা প্ল্যান ছিল যে কোনো না কোনোভাবে দর্শকদের মধ্যে থেকে কাউকে না কাউকে র্যাম্পে তুলতে হবে আর কি। এবার র্যাম্পে কি উঠলো জানেন? চিরকুট। ছোট অ্যাকোরিয়ামের ধাঁচে কাচের বয়াম আর তাতে ভরা চিরকুট। এই চিরকুটগুলোয় কী আছে? আলিপুরদুয়ারের সমস্যা। কারা লিখে দিয়েছেন? আলিপুরদুয়ারের বাসিন্দারা। তৃণমূল অভিযোগ করে যে বাম আমলে নাকি ওই চিরকুটে চাকরি হতো, কিন্তু অভিষেক আলিপুরদুয়ারে চিরকুটে অভিযোগ নিলেন, তার সমাধানের রাস্তা বাতলালেন, আর এটা প্রমাণ করে দিলেন জমানা বদলাতে পারে, কিন্তু চিরকুটের গুরুত্ব সেটা অপরিসীম। চা বাগানের গা ঘেঁষে
রাজনৈতিক র্যাম্প, স্প্রিংকলারে জল ছেটানো হচ্ছে, রোদ ঝলমলে শীতের দুপুর, রোমান্টিক পরিবেশ। সেই রোমান্টিক পরিবেশে দাঁড়িয়ে অভিষেক বললেন বিজেপি কালসাপ। बीजेपी का 18 सांसद था, 6 हार गए, 12 पे आ गए। लेकिन बीजेपी के सांसद और सांप एक है। आप अगर अपने घर के पीछे एक सांप छोड़ दो, 2 सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। मौका मिलेगा तो आप ही को काटेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में, और खास करके इस अलीपुरद्वार का मिट्टी में। ঘাসফুলের জন্য যে জেলা মরুভূমি, সেখানে দলীয় কর্মীদের লক্ষ্য বেঁধে দেওয়া, লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের সব প্রকল্পের বন্দনা, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, এসআইআর নিয়ে কমিশনকে তোপ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলা, এগুলি অভিষেক বলবেন সেটা প্রত্যাশিত ছিলই। সারপ্রাইজ এলিমেন্ট ওই চিরকুট। একতরফা ভাবে আমি বলে চলে যাব তা নয়, আমি আমার কথা বললাম। আমি এবার যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন, আপনাদের কথা শুনবো। এখানে কি এগুলো ও আগে থেকে প্রশ্ন চলে এসছে? চলো ফির তুমি শুরু করো। চিরকুটে একে একে অভিযোগ উঠল, অভিষেক জবাব দিলেন। একবার এক অভিযোগকারীকে মঞ্চে ডেকে নিলেন। राजेश उरांव है क्या? माइक पे बताइए। अरे सब एक साथ खड़े होंगे तो देख लिया। दादा बैठ जाइए। कहाँ हो दादा आप? आओ इधर आओ। आओ भाई उनको आने दो। कैसे है? नववर्ष के शुभकामनाएं। चलिए बताइए क्या दिक्कत है, आप माइक पे बताइए। मेरा यही दिक्कत है, ভাবি নেই যে আমি আজকে ওর কাছে যাই আমার দুঃখটা কথা বলতে পারবো চায় বাগানের জন্য। শেষে একটি চিরকুট অভিষেক নিজে বেছে তুলে নিলেন। यहाँ पे एक सवाल मैं दिख रहा हूँ, कोई लिखा है आई डिड नॉट गेट मनी फॉर माई मैरिज। कौन है जिसको शादी में पैसा नहीं मिला? मिक नगासिया कहाँ हो? विवेकानंद 2 GP। क्या हुआ, शादी का पैसा नहीं मिला? नहीं मिला? अप्लाई किया था, शादी हो गया आपका? वो एप्लीकेशन का एक फ़ोटो मुझे भेजना, मैं सुनिश्चित करूँगा कि आपको मिले, ठीक है? और शादी मुबारक हो आपको सबको एक बार फिर से हैप्पी न्यू ईयर। দেখুন একটা জিনিস জাস্ট মনে পড়ে গেল আমার কাছে, জানেন তো এই যে চিরকুট, এটাকে তো ইংরেজিতে চিট বলে। তাহলে যে গামলায় এই চিটগুলো রাখা ছিল তাকে চিটফান্ড বলা চলে কি? মানে জাস্ট মাথায় এলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যেরকম সাপের কথায় মনে পড়লো, গত মে মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন ওই অপারেশনের সিঁদুরের পর, মনে আছে না? একটা সংসদীয় দলের সঙ্গে তিনি ওই জাপান, দক্ষিণ পূর্ব এশিয়া সফর করেছিলেন। সেখানে কূটনৈতিক সভাগুলোতে তিনি পাকিস্তানকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করতেন আর বলতেন সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে যারা প্রশ্রয় দিচ্ছেন একদিন তাদেরই ওই সাপটা ছোবল দেবে। এবার আন্তর্জাতিক রাজনীতিতে যেটা পাকিস্তানের জন্য বরাদ্দ করেছিলেন, ঘরোয়া রাজনীতিতে সেই একই অভিধা বিজেপির জন্য বরাদ্দ করলেন অভিষেক। মানে নিজের একটু ভঙ্গিটা বদলালেন, দৃষ্টিভঙ্গি আর কি। অভিষেক যখন আলিপুরদুয়ারে দাঁড়িয়ে স্টান্স বদল করছেন তখন কিন্তু আবার দিল্লিতে আরেকজন স্টান্স বদল করছেন। মানে কংগ্রেসের সদর দপ্তরে তখন পুরনো স্টান্সে ফিরছেন মৌসম বেনজির নূর। পুরনো দলে ফিরলেন তিনি তৃণমূল ছেড়ে। তৃণমূলের সর্বভারতীয় সাংসদ কি জানেন যে তাদের একজন সাংসদ খসে গেল? নিশ্চয়ই জানেন, কিন্তু সেই সংক্রান্ত কোনো বিষয় ওখানে তুলবেন না এটাও খুব স্বাভাবিক ছিল, কারণ তাতে আবার তাকে বাড়তি গুরুত্ব দেওয়া হতো। রাজনীতিতে কিন্তু এই গুরুত্ব না দেওয়ার গুরুত্বটাও অপরিসীম। তো এটা ঘটনা যে কোতোয়ালিতে মৌসম বেনজির নূর যখন ফিরে গেলেন তার পুরনো দলে আর কি, মানে কংগ্রেসে, তখন মালদায় মুসলিম ভোটের হিসেবটা তৃণমূলের জন্য খানিকটা কঠিন হয়ে গেলেও যেতে পারে আর কি। কারণ যখন একটা একদম ঐক্যবদ্ধ কোতোয়ালিকে মানুষজন দেখবে, তাদের সেটার হয়তো আবেদনটা অন্যরকম হতে পারে। পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। মালদা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস পুরো ভ্যানিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বলে আসছেন না ভ্যানিশ কুমার, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে ভ্যানিশ ব্যানার্জি হয়ে যায়।
দেখুন, এবার বিধানসভা ভোটের আগে এই যে এসআইআরটা, এটাও কিন্তু এক অর্থে ওই আবেগের সাথে যুক্তির লড়াই, যে আবেগকে খুঁচিয়ে আতঙ্কে পরিণত করে চারপাশে ছড়িয়ে দিচ্ছে এই রাজনৈতিক দলগুলো, আর যেটা যুক্তি দিয়ে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। আমরাও খাচ্ছি, মানে সাধারণ মানুষ আর কি। আগে ভোটের সময় হিসেব হতো যে কার ভোট কোথায় যাচ্ছে, কিন্তু আগে তো মানে এখন সেটা তো মাথায় উঠে গেছে। এখন আগে তো ভাবতে হচ্ছে যে আগে ভোটার তালিকায় নাম থাকছে কি না থাকছে। এখন আগে ওই রাজনৈতিক দলগুলোকে ভাবতে হচ্ছে যে এসআইআরের ছাকরি থেকে দলের ভোটারটা বাঁচলো তো। এবার তৃণমূল কিন্তু রীতিমতো ঘোষণা করেই এ ব্যাপারে লড়াই চালিয়ে যাচ্ছে, জানেন তো। এসআইআরের শুরুর থেকেই পাড়ায় পাড়ায় ভোট রক্ষা শিবির খুলে ওই তৃণমূলের নেতাকর্মীরা বসে থাকতেন, আর দলের শীর্ষ নেতারা কমিশনের ওপর লাগাতার চাপ দিয়ে যেতেন। সেই কাজেই তো এই যে কথাটা বারবার ঘুরে ফিরে আসছে, সেই কাজেই দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন, এবং তার বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে একটা ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির জন্য তালিকার থেকে যে নামটামগুলো নিয়ে প্রশ্ন উঠেছে সেই তালিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। কমিশন শুরুতে জানিয়েছিল যে বাংলার খসড়া তালিকায় এরকম 1,67,00,000 ভোটার আছেন যাদের বিভিন্ন রকম গণ্ডগোল আছে, মানে অসঙ্গতি আর কি। এবার পরে সেটা কমে হয়েছিল 1,36,00,000। কাদের কি অসঙ্গতি, অভিষেক দিল্লিতে গিয়ে সেই তালিকাটা চেয়ে এসেছিলেন। এবার কমিশন কিন্তু ওই দিল্লিতে গিয়ে অভিষেকের মিটিং করা, বেরিয়ে এসে কমিশনকে তিনি আঙুল নামাতে বলেছেন, এ সমস্ত বলা টলার পর থেকে একই রকম তুল্যমূল্য পাল্টা চাপ বা পাল্টা যে একটা একরকম মনোভাব দেখানো, সেটা কিন্তু দেখিয়ে যাচ্ছে। এক্ষেত্রেও অভিষেক বলেছিলেন, আর কমিশন বাংলায় অসঙ্গতির তালিকাটা প্রকাশ করে দিয়েছে। তবে 1,36,00,000 বদলে এই মুহূর্তে 91,46,000 ভোটারের হিসেব তৈরি করেছে কমিশন। এই সংখ্যাটা কমে এসছে, কারণ তারা তার মধ্যে বিএলএদের তো বলেছিল বিএলএদের গিয়ে খতিয়ে দেখতে, হয়তো খতিয়ে দেখে এবং ছোটোখাটো বেশ কিছু যে সমস্যা আছে সেগুলোকে সমাধান করে, অসঙ্গতিগুলোকে ঠিকঠাক করে দিয়ে এই বাকি সংখ্যকটাকে বাদ দেওয়া হয়েছে তালিকার থেকে। কিন্তু সংখ্যা কমলেও কী ধরনের অসঙ্গতি তার একটা ডিটেল রিপোর্টও কিন্তু প্রকাশ করে দিয়েছে, আর সেটা খুব ইন্টারেস্টিং, জানেন তো। সেই হিসেবটা বলছে ম্যাপিংয়ের সময় 2002 সালের সঙ্গে নামের বানান ঠারান এই সমস্ত গণ্ডগোল বা কুমার কেয়ার এরকম যে গণ্ডগোলগুলো, এরকম প্রায় 51 লক্ষ ভোটারের ক্ষেত্রে আছে। কিন্তু বাকিদের মূল অসঙ্গতি ওই বাস্তবোচিত যুক্তির। কমিশনের দাবি কি জানেন? এমন বহু ভোটার আছেন যাদের 6 বা তার বেশি সন্তান হয়েছে, মানে 6 বা একাধিক লোক, এর থেকেও অনেক বেশি আছে যারা একজনকেই বাবা হিসেবে দেখিয়ে দিয়েছে। এবার সেই সংখ্যাটা 23 লক্ষ। ভাবা যায়, বাবার সঙ্গে বয়সের পার্থক্য 15 বছর বা তারও কম এমন ভোটার প্রায় 4,74,000, মানে প্রায় 5 লক্ষ লোকের বাবারা বাবা হয়েছেন 15 বছরের আগেই। আর ঠাকুরদা বা ঠাকুমার সঙ্গে বয়সের পার্থক্য 40 বছরেরও কম এমন ভোটারের সংখ্যা 3 লাখ। এগুলো সবই আবার এআই দিয়ে নিজেরা বিশ্লেষণ করে সব কিন্তু ধরেছে নির্বাচন কমিশন। এবং মজাটা হচ্ছে, আপনি এক জায়গায় গণ্ডগোল করতে পারেন বা কোনো জায়গায় গণ্ডগোল সামাল দেওয়ার চেষ্টাও করতে পারেন, কিন্তু পেছন দিকে গেলে কোথাও না কোথাও গিয়ে গণ্ডগোল তো গণ্ডগোলই থাকবে, হিসেব তো মিলবে না, সেখানেই ধরা পড়বে। তাই হয়েছে আর কি। আবার উল্টো উদাহরণও রয়েছে। 8,41,000 ভোটার এমন আছেন যাদের বাবার সঙ্গে বয়সের পার্থক্য 50 বছরের বেশি। মানে এ রাজ্যে এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বাবা হওয়া ব্যাপারটা। অনেকেই 15 বছরের কমে বাবা হয়ে যাচ্ছেন, আবার অনেকে 50 পেরিয়ে অনায়াসে বাবা হচ্ছে। হতেই পারেন, মানুষের শরীর তো, কিছু বলা যায় না। তবে 15 বছরের নিচে বাবা হওয়া মানে এখানে যে ওই বেআইনিভাবে বিয়ে থাগুলো একটু বেশিই হচ্ছে, এটা কিন্তু ধরে নিতে হবে। সেটা আবার রাজ্যের আইন শৃঙ্খলা বা প্রশাসনের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন না। এই হচ্ছে শাকের করাত, যেদিকে যাবেন সেদিকেই কাটবে। মানে এখানে বাবা ছেলের এই বয়সের হিসেবটা খুব জটিল একটা আকার ধারণ করছে এসআইআরের কল্যাণে, এটা বুঝতে পারছি। সেই জন্যে মনে হচ্ছে যে এখানকার মেন সমস্যাটা হচ্ছে, অনেক ভোটারই মনে করেছেন সেই নজরুলের ছড়াটা, আমি যদি বাবা হতাম বাবা হতো খোকা।